Hello dear students, hope you are going very well. Today I am here to talk on a poem. This poem is from NCERT class 10th book Fast Flight. The poem is Fire and Ice, written by Robert Frost. You all know that Robert Frost is an American poet who writes very simply but insightfully. His diction is very simple, but he gives us a very significant lesson related to our life and the civilization, human civilization. So let's start this poem with recitation, and by the way I'll explain the things with Bangla also. So let's start. Fire and Ice by Robert Frost. Some say the world will end in fire, some say in ice. From what I have tasted of desire, I hold with those who favor fire. তো কবি বলছেন কেউ কেউ বলে যে পৃথিবী ধ্বংস হবে আগুনে, আবার কেউ বলেন যে পৃথিবী বরফে ধ্বংস হবে বা ঠান্ডা হয়ে ধ্বংস হবে। ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার আই হোল্ড উইথ দোজ হু ফেভার দ্য ফায়ার। আর কবি বলছেন যে আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার, আমি তাদের পক্ষ সাপোর্ট করি, তাদেরকে ফেভার করি যারা ফায়ারের পক্ষে, যে আগুনই পৃথিবীটাকে ধ্বংস করবে এটার পক্ষে যারা, তাদেরকে আমি সাপোর্ট করি। তারপর নেক্সট স্টেঞ্জা, বাট ইফ ইট হ্যাড টু পেরিশ টুয়াইস, যদি পৃথিবীকে দুবার ধ্বংস হতে হয়, আই থিঙ্ক আই নো এনাফ অফ হিট টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশন আইস ইজ অলসো গ্রেট অ্যান্ড উড সাফাইস। তো নেক্সট স্টেঞ্জা, সেকেন্ড স্টেঞ্জাতে কবি বলছেন পৃথিবী যদি দুবার ধ্বংস হতে হয় তাহলে আমি মনে করি এনাফ হিট ইজ দেয়ার, এই পৃথিবীতে যথেষ্ট পরিমাণে ঘৃণা আছে, হ্যাঁ, টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশন, যে ঘৃণার মাধ্যমে পৃথিবী ডেস্ট্রয় হতে পারে। কবি বলছেন আইস ইজ অলসো গ্রেট, আর আইস হ্যাজ অলসো মাচ পটেন্সিয়ালিটি টু ডেস্ট্রয় দিস ওয়ার্ল্ড টু, অ্যান্ড ইট ইজ সাফিসিয়েন্ট, মানে আইসের যে ক্ষমতা আছে পৃথিবী ধ্বংস হওয়ার, এটা সাফিসিয়েন্ট ক্ষমতা আছে। আসলে এই কবিতার মধ্যে কবি ফায়ার অ্যান্ড আইসকে ধ্বংসের মেইন কারণ হিসেবে দেখাতে চাইছেন না। দ্য মেইন ইন্টেনশন অফ দ্য পয়েট ইজ টু গিভ আস লেসন ডিফারেন্টলি। এই কবিতাটা আসলে একটা সিম্বলিক পয়েম। কবি এই কবিতার মধ্যে দুটা মেটাফোর ইউজ করেছেন, একটা হচ্ছে ফায়ার আর একটা হচ্ছে আইস। তিনি ফায়ার অ্যান্ড আইসের মাধ্যমে টু টাইপস অফ হিউম্যান ইমোশন, মানুষের দু ধরনের ইমোশন বা আবেগকে দেখাতে চাইছেন। তো এই কবিতার মধ্যে ফায়ার রিপ্রেজেন্টস করছে ডিজায়ার, লাস্ট, টু হ্যাভ মোর অ্যান্ড মোর, এই ধরনের ব্যাপার, ইচ্ছা, আকাঙ্ক্ষা, হ্যাঁ, এই পাওয়ারের ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, মেটেরিয়াল নিডস, ওই ধরনের ব্যাপারকে রিপ্রেজেন্ট করছে ফায়ার। অ্যান্ড আইস also represents the hatred, enmity and coldness, rejection etc. আর আইস এই কবিতার মধ্যে রিপ্রেজেন্ট করছে, কবিতার আইস সিম্বলাইজ কোন বিষয়গুলোকে সিম্বলাইজ করছে? ঘৃণা, বিদ্বেষ, রিজেকশন, হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো। তো কবি বোঝাতে চাইছেন যে ফায়ার অ্যান্ড আইস বেসিক্যালি দুইটা বৈজ্ঞানিক তথ্য, মানে বিজ্ঞানীরা এরকম বলে থাকেন যে পৃথিবী হয়তো বা লিওনার সোলার এক্সপ্লোশনে ধ্বংস হতে পারে, বা কোনো বিজ্ঞানীরা বলছে যে পৃথিবী সূর্য ডুবে যাবে, তারপর পৃথিবী প্রচণ্ড পরিমাণে কোল্ড বরফ হয়ে যাবে, অ্যান্ড ইন দিস ওয়ে দ্য ওয়ার্ল্ড মে বি ড্যামেজড, ওয়ার্ল্ড মে বি ডেস্ট্রয়েড, হ্যাঁ, এইভাবে বলে থাকেন। তো কবি এই ধারণাকে নিয়ে কবিতা লিখেছেন। কবি দুইটা ইমোশনকে, হিউম্যান ইমোশনকে ডিস্ট্রাকশনের পেছনে কারণ দেখিয়েছেন। এই কবিতার ব্যাকগ্রাউন্ডে আমরা দেখি, বেসিক্যালি কবিতাটা লেখা হয়েছিল 1920-তে। তো 1920-তে আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল 1914-এ। তো 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার পর যে ধরনের যে হাইপার ন্যাশনালিজম, এক্সেসিভ ন্যাশনালিজম দেখিয়েছে ইউরোপের বিভিন্ন জাতীয়তাবাদের যে সংকট দেখা দিয়েছিল, তারপর ইম্পেরিয়ালিস্ট এক্সপানশনের কারণে, উপনিবেশিকতা বিস্তারের কারণে আগ্রাসী নীতি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আগ্রাসী নীতি, হিটলার হোক, মুসোলিনি হোক, যাই হোক, ফেসিবাদী শাসকরা হোক,
তারা যে পৃথিবীটাকে একটা নরকের মতো করে তুলে দিয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স পিপল মারা গেছে। তো এই প্রেক্ষাপটকে সামনে রেখে কবি এই কবিতাটা লিখেছেন। কবি বলতে চাইছেন যে ওই ফার্স্ট যেটা ফায়ারকে কবি প্যাশন, ডিজায়ার বা লাস্ট টের সাথে কম্পেয়ার করেছেন বা লাস্ট বোঝাচ্ছেন ফায়ারের মাধ্যমে। তো ওই ধরনের ইন্টেন্স কম্পিটিশন টু গেইন মোর অ্যান্ড মোর পাওয়ার, মোর অ্যান্ড মোর মেটেরিয়াল থিংস। পৃথিবীতে যে যথেষ্ট পরিমাণে কম্পিটিশন, বেশি বেশি করে পাওয়ার, রাজ্যগ্রাসী নীতি, রাজ্য বিস্তারের চেষ্টা, মেটেরিয়াল নিডস ফুলফিল করার চেষ্টা, বেশি থেকে টু হ্যাভ মোর অ্যান্ড মোর, এই ধরনের ব্যাপার। তো এই ধরনের ব্যাপারকে কবি ডিজায়ার বা আইসের সাথে, আইস নয় ফায়ারের সাথে কম্পেয়ার করেছেন, ফায়ার দিয়ে সিম্বলাইজড করেছেন ওই ব্যাপারটাকে। তারপর আমরা দেখতে পাই আইসি পৃথিবীতে মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুবই জটিল, খুবই কোল্ড, খুবই মানে স্টোনি হয়ে গেছে আজকাল, পাথরের সম্পর্ক হয়ে, অন্য ধরনের সম্পর্ক, মানুষের মনগুলো খুবই শক্ত হয়ে গেছে। ওই ব্যাপারটাকে কবি তুলে ধরেছেন। কবি বেসিক্যালি হিউম্যান ইমোশনকে দেখিয়েছেন। হিউম্যান ইমোশনকে, মানুষের ইমোশনগুলো আসছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই ইমোশনগুলো মানুষ অন্যভাবে গড়িয়ে নিয়েছে, ন্যাচারাল নয়, ওটা মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। সেজন্য এই কবিতাটা কবি লিখেছেন। তারপর আমরা এই কবিতার মেইন মেসেজের দিকে যদি যাই, কবিতাকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য কবি কিছু লিটারারি ডিভাইস ইউজ করেছেন। যেমন কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখি সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার। ফার্স্ট লাইনের মধ্যে আমরা রিপিটেশন দেখতে পাই, সাম সে, সিমিলার সাউন্ড, রিপিটেডলি সিমিলার সাউন্ড ইজ ইউজড, স। তো in case of any repetition of similar sound back to back, in such cases we call those things as alliteration. তো লিটারারি ডিভাইস হিসেবে এখানে আমরা alliterationকে দেখতে পাচ্ছি ফার্স্ট লাইনে। আর তারপর দেখা যাচ্ছে সেকেন্ড লাইনে, প্রথম লাইনে সামসি ইউজ করা হয়েছে, সেকেন্ড লাইনেও আবার সামসি ইউজ করা হয়েছে। তো এই ধরনের কনজিকিউটিভ দুইটা লাইনে যদি একই ধরনের ওয়ার্ড বা একই ধরনের লেটার দিয়ে শুরু হয়, তাহলে আমরা রিপিটেশন পাই, আমরা কনজিকিউটিভ একটার পর একটা লাইনে। তাহলে এটাকে আমরা অ্যানাফোরা বলি, অ্যানাফোরা। তাহলে এটাতে অ্যানাফোরা ইউজ করা হয়েছে টু গিভ অ্যান গ্রেটার ইফেক্ট, খুব ইফেক্ট বা ফলপ্রসূ করে তোলার জন্য কবিতার বিষয়বস্তুকে। তারপর আমরা দেখি ফায়ার অ্যান্ড আইস। ফায়ার অ্যান্ড আইস কে পার্সনিফাই করা হয়েছে, হিউম্যান ইমোশনের সাথে কম্পেয়ার করা হয়েছে। হিউম্যান ইমোশন দিয়ে ওইগুলার সাম লিভিং কোয়ালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো ওইগুলোকে আমরা পার্সনিফিকেশন বলতে পারি। তারপর নেক্সট কবি নেক্সট স্ট্যাঞ্জার, ফার্স্ট ইফ ইট হ্যাড টু পেরিশ টুয়াইস, পৃথিবী যদি দুবার ধ্বংস হতে হয়, ইট হ্যাড টু পেরিশ টুয়াইস। এই পেরিশ টুয়াইস এই এক্সপ্রেশনের মাধ্যমে কবি হাইপারবোল ইউজ করেছেন। হাইপারবোল ইজ এ লিটারারি ডিভাইস অর ফিগার অফ স্পিচ হোয়ার সামথিং ইজ টোল্ড এক্সাজারেটলি, এক্সেসিভলি। কোনো কিছু এক্সেসিভলি বললে কোনো জায়গাতে আমরা এটাকে হাইপারবোল বলে থাকি। তো এই জায়গাতে আমরা হাইপারবোল, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার ড্যাফোডিলস কবিতায় একটা হাইপারবোল ইউজ করেছিলেন, 10,000 saw I at a glance, 10,000 আমি এক পলকে দেখেছি। বা এই ধরনের ক্রোর স্যালিউট টু ইউ, তোমাকে শতকোটির স্যালিউট, এই ব্যাপারগুলো হচ্ছে হাইপারবোল। অতিরঞ্জনার ব্যাপার এগুলো হাইপারবোল। তাহলে এই ফিগার অফ স্পিচ বা ডিভাইস, লিটারারি ডিভাইস আমরা এই কবিতার মধ্যে পাই। শেষমেশ আমি বলতে চাই, রবার্ট ফ্রস্টের এই কবিতাটা মূলত এমন একটা কবিতা যেখানে মানুষের ইমোশনকে ফায়ার অ্যান্ড আইসের সাথে সিম্বলিক্যালি কম্পেয়ার করা হয়েছে। ফায়ার অ্যান্ড আইসকে রিপ্লেস করে দেওয়া হয়েছে হিউম্যান ইমোশনকে। তো এই দুইটা ফায়ার অ্যান্ড আইস, টু মেটাফোর্স আর ইউজ টু গিভ দ্য poet an effective mood, and we learn the lesson that the world nowadays, the world is full of materialistic aspects, and there is lack of love, lack of pity, sympathy, and lack of many more things, and human beings are too much centered to all the materialistic, to have more and more, to they are centering around to greed, জিএলআসি এটসেট্রা। তো এই কবিতার মধ্যে কবি বোঝাতে চাইছেন যে মানুষের মানে যথেষ্ট পরিমাণে লোভ, আকাঙ্ক্ষা, মানুষের মধ্যে হানাহানি, মানুষের মধ্যে এনমিটি, শত্রুতা, এইগুলো এই পৃথিবী ধ্বংসের মুখ্য কারণ হতে পারে বা মুখ্য কারণ। এটাই ছিল এই কবিতার মুখ্য বিষয়বস্তু। তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।